নমস্কার বন্ধুরা, বেঙ্গল আওয়ারের সবাইকে স্বাগত। হার্ড টক নিয়ে আমি চলে এসেছি, আপনাদের বন্ধু রানা সর্দার। আজ 5ই সেপ্টেম্বর মানেই আপনারা সবাই জানেন আজ শিক্ষক দিবস। সেই উদ্দেশ্যে শিক্ষক কুলের চরণ কমলে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আমরা শুরু করছি আজকের হার্ড টক। আজকের বিষয় গৃহের পরিবেশই হোক বিদ্যালয়ের পরিবেশ। হ্যাঁ, সাম্প্রতিক জটিল প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে ছোট্ট ছোট্ট পড়ুয়া বন্ধুরা তারা একেবারে অসহায় অবস্থার মধ্যে, তাদের বিদ্যালয়ে যাওয়ার কোনো স্কোপ নেই, দলবদ্ধভাবে খেলাধুলো নেই, সেই জায়গায় দাঁড়িয়ে তারা একেবারে বন্দি খাঁচায় হাঁপিয়ে ওঠা পাখির মতো ছটফট করছে। এমত অবস্থায় হার্ড টক কর্তৃপক্ষের মনে হয়েছে আজকে এই বিষয়টা উত্থাপিত করার। গৃহের পরিবেশ হয়ে উঠুক বিদ্যালয়ের পরিবেশ। আদৌ কি বিদ্যালয়ের পরিবেশ গৃহে করাটা সম্ভব নাকি অসম্ভব, সেই নিয়ে আজকে তিনজন যারা স্বনামধন্য অতিথি আমাদের বেঙ্গল আওয়ারের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ মতামত জেনে নেব। আমার ঠিক পাশে আছেন উচ্চ বিদ্যালয়ের অন্যতম একজন শিক্ষক পীযূষ কান্তি তরফদার মহাশয়। পীযূষ বাবু, বেঙ্গল আওয়ারের হার্ড টকে আপনাকে স্বাগত। ওনার ঠিক পাশে আছেন ঝর্ণা বিশ্বাস, তিনিও একটি উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষিকা। ঝর্ণা দেবী, আপনাকেও হার্ড টকে স্বাগত জানাচ্ছি। আর একেবারে শেষে আছেন উৎপল দাস মহাশয়, তিনি একজন সরকারি শিক্ষা বন্ধু, শিক্ষা কর্মী। উৎপল বাবু, আপনাকেও হার্ড টকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই উৎপল বাবুর কাছে আমি যাব। উৎপল বাবু, আপনি একজন সরকারি শিক্ষা কর্মী, দীর্ঘদিন ধরে ছোট ছোট বাচ্চাদের সাথে আপনার কাজ কারবার। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আজকে বলুন, আজকের হার্ড টকের যে বিষয় গৃহের পরিবেশই হোক বিদ্যালয়ের পরিবেশ, এটা কি সম্ভব? যদি হয় তাহলে সেটা কিভাবে? কোভিড করোনার যে মহামারী রূপ এই মুহূর্তে খুব বেদনাদায়ক আমাদেরকে প্রতিনিয়ত ধরে রেখেছে। সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের ছোট ছোট শিশুরা তারা সবাই বাড়িতেই আছে। আমরা চাইছি বিদ্যালয়ের আঙিনায় যখন শিশুরা আমাদের মধ্যে আসে তখন তাদের যে পঠন পাঠনের মধ্যে আমরা যে আবদ্ধ রাখি, সেই পঠন পাঠনের যে বৈচিত্র্যময়, সেটা বাংলার ক্ষেত্রে হোক, গণিতের ক্ষেত্রে হোক, ইংরাজির ক্ষেত্রে হোক, সেইগুলোকে যদি সেই ধারাটাকে যদি আমরা অব্যাহত রাখতে পারি আমাদের গৃহের মধ্যে, যেহেতু এই মুহূর্তে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন, তারা শৈশব যে সীমানা পেরিয়ে এখন তারা একাকিত্ব বোধ করছেন। যদি অভিভাবকরা আমরা স্কুলের যে পঠন পাঠনের তার কিছু যদি আমাদের গৃহের মধ্যে সেগুলো পুনরায় আমরা যদি প্রতিস্থাপন করতে পারি আমাদের ছাত্রছাত্রীর মধ্যে, তাহলে মনে হয় অনেকটা সাফল্যের দিকে আমরা এগিয়ে যাব। শিশুদের একাকিত্ব বোধ থেকে আমরা নিশ্চয়ই নিরসন করতে পারব। অনেক ধন্যবাদ উৎপল বাবু। তবে আমি কিন্তু জানতে চেয়েছিলাম, আপনি যেহেতু শিক্ষা কর্মী, গৃহের পরিবেশটাকে বিদ্যালয়ের পরিবেশ করে তোলা যায় কি নিয়ে আপনার কাছে আবারও আসবো। তার আগে আমি যাব ঝর্ণা দেবীর কাছে। ঝর্ণা দেবী, আপনি উচ্চ বিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষিকা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে গুরুত্বপূর্ণ মতামত জানতে চাই। সত্যি কি বর্তমান পরিস্থিতিতে গৃহের পরিবেশকে বিদ্যালয়ের পরিবেশ করে তোলা আদৌ সম্ভব? জানিয়ে আমি একটু বিচার কথা বলি, কারণ কখনোই এটা সম্ভব নয় যে বিদ্যালয়ের পরিবেশ বাড়িতে নিয়ে আসা সম্ভব, এটা সম্ভব নয়। কিন্তু এই অতিমারির সময়ে যেহেতু এখন বাচ্চারা স্কুলে যেতে পারছে না, যতদূর সম্ভব আমরা বিদ্যালয়ের পরিবেশটাকে বাড়িতে আনার চেষ্টা করা যাচ্ছে, চেষ্টা করছে অনেকেই মিলে, শিক্ষক শিক্ষাকর্মী এবং অনেকেই এর সঙ্গে যুক্ত আছেন, যাতে স্কুলের পরিবেশ কিছুটা হলেও বাড়িতে নিয়ে আসা সম্ভব হয়। কিন্তু এটা খুব অর্থে যেটা বাড়িতে সব কিছুই স্কুলের পরিবেশ তৈরি করা সম্ভব এটা নয়। কিন্তু কিছু কিছু পরিকাঠামো হয়তো বাড়িতে দেওয়া সম্ভব হতে পারে, যেমন অনলাইন ক্লাসের মাধ্যমে স্কুলের শিক্ষকরা চেষ্টা করছেন তাদের মতো করে বাচ্চাদেরকে কিছুটা স্কুলের পঠন পাঠন দেওয়া যায়, যাতে সেটা করার চেষ্টা করছেন। কিন্তু বিদ্যালয়ে গেলে বাচ্চারা যে পরিবেশটা পায়, যে অনেক বিষয় একসঙ্গে একদিনে শিখতে পারে, বা বাচ্চাদের সঙ্গে অন্যান্য বাচ্চাদের সঙ্গে যে কমিউনিকেট করতে পারে, সেটা পড়াশোনা হোক, খেলাধুলা হোক, বা টিফিন ভাগাভাগি করে খাওয়াই হোক না কেন, সেটা কিন্তু বাড়িতে করা সম্ভব নয়। কারণ বাড়িতে বাচ্চাটি একা আছে
এবং সেই বাচ্চাটিকে যখন আমরা একটা ফোন আর একটা ইয়ারফোন দিয়ে বলা হচ্ছে যে তুমি এটার মাধ্যমে পড়াশোনা করো, সে কিন্তু এটাতে অভ্যস্ত হয়ে উঠতে তার একটু সময় লাগবে। বাড়ির পরিবেশটা বিদ্যালয়ের করা সম্ভব এটা আমার মনে হচ্ছে না, তবুও চেষ্টা করতে হবে কিছুটা হলেও যাতে বাচ্চারা শিখতে পারে বাড়িতে। এর জন্য একটু সবাইকেই আগ্রহী হতে হবে, সে অভিভাবক থেকে শুরু করে শিক্ষককর্মী থেকে শুরু করে সকলকে এই বিষয়ে একটু সচেতন হতে হবে যে কীভাবে বাচ্চাদেরকে একটু মনোগ্রাহী করে শিক্ষাদান করা যায়। তার মানে ঝর্ণা দেবী একেবারে পুরোপুরি বলেননি যে গৃহের পরিবেশটাকে বিদ্যালয়ের পরিবেশ করা যাবে না, ছোট ছোট ব্যাপারগুলো একটু বোধহয় দেখলে গার্জিয়ান এবং স্কুলের টিচাররাও সমবেতভাবে একটা প্রচেষ্টা চালালে বোধহয় কিছুটা সম্ভব। ইনি আবারও আসবো ঝর্ণা দেবী আপনার কাছে পরবর্তী প্রশ্ন নিয়ে। তার আগে আমি পীযূষবাবুর কাছে যাব। পীযূষবাবু দীর্ঘদিন তিনি শিক্ষকতার সাথে জড়িয়ে আছেন। পীযূষবাবু, উৎপলবাবু এবং ঝর্ণা দেবীর বক্তব্য আপনি শুনলেন। উৎপলবাবু একেবারে বাচ্চাদের সাথে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বলছিলেন যে অনেকটাই বিষয়ের পক্ষে যে গৃহের পরিবেশটাকে বিদ্যালয়ে পরিবেশ করা সম্ভব। আর ঝর্ণা দেবী বললেন শুধুমাত্র অনলাইন ক্লাস এবং যেটা খুবই কঠিন ব্যাপার বাচ্চাদের ক্ষেত্রে, তারা নেটের সরবরাহ নয় এবং গ্রামাঞ্চলে নেটেরও প্রচুর সমস্যা, সেই জায়গায় দাঁড়িয়ে বোধহয় সম্পূর্ণভাবে গৃহের পরিবেশটাকে বিদ্যালয়ের পরিবেশ করা সম্ভব নয়। আপনি কি বলতে চাইছেন, বিষয়ের পক্ষে না বিপক্ষে? প্রথমে জিজ্ঞাসা করি দর্শক মন্ডলীকে, আপনাদেরকে ধন্যবাদ দিই, আর জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন। জানি খুব ভালো থাকা সম্ভব নয় এই সময়ে, তবু ভালো থাকতে হবে আমাদের। এবার আসি সরাসরি এই টপিকে। তার আগে ধন্যবাদ দেব বেঙ্গল আওয়ারকে, ধন্যবাদ দেব মাননীয় পরিচালনা করছেন যিনি অনুষ্ঠানটা, এবং উপস্থিত আছেন যারা বিশেষজ্ঞ শিক্ষক মহাশয়গণ, সকলকে ধন্যবাদ। আসি যে কথা উঠে এসছে সেখানে যাওয়ার আগে আমি দুটো কথা বলি। আমরা তো একটা সময় ছাত্রছাত্রীরা গুরুগৃহে গিয়ে পাঠ নিত, সারা দিন সারা রাত ছেলেরা একসাথে থাকত। হ্যাঁ, পরবর্তীকালে আধুনিক শিক্ষা ব্যবস্থা এসে রবীন্দ্রনাথ একটু চেষ্টা করেছিলেন প্রকৃতির সাথে মিলে মিশে থেকে সকলে মিলে, মানে আশ্রমিক যে আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মূল স্তম্ভ, আশ্রমিক শিক্ষা ব্যবস্থা, সেই জায়গা থেকে সরতে 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 টিভির আমলে আমরা বোকা বাক্সের মধ্যে এসে ঠেকেছিলাম, আর আজকে আসছি এই 6 ইঞ্চি একটা ফোনের মধ্যে, কিংবা একটা 12 ইঞ্চি একটা ল্যাপটপের মধ্যে। তাহলে একটা শিশুর জীবন এই সমগ্র জায়গা থেকে সরে এসে আবদ্ধ হচ্ছে কোথায় না একটা মোবাইল ফোনের মধ্যে। আপনারা বলুন এটা কতটা যুক্তিযুক্ত, এটা কত কি করে সম্ভব? সেই জিনিস আর এই জিনিস কি এক করা সম্ভব? আবার রবীন্দ্রনাথের কথা তিনি বলেছেন, নির্ভয়ে মস্তক তুলিতে দাও উদাত্ত আকাশে মুক্তির আলোকে। তাহলে আমরা কি করছি? হ্যাঁ জানি এই মহামারীর অবস্থায় সেটা সম্ভব না, ঠিক আছে, তাহলে আমরা মহামারীর সঙ্গে কম্প্রোমাইজ করব, কিন্তু বিদ্যালয়কে আপনি সহস্রবার চেষ্টা করলেও বিদ্যালয়কে ঘরে আনতে পারবেন না। গৃহকে কখনোই বিদ্যালয়ে পরিণত করতে পারবেন না। আপনি কোথায় পাবেন সেই হাজার রকমের ছাত্রছাত্রীকে যারা তাদের বিদ্যালয়ে পায়, যাদের সঙ্গী হিসাবে পায়, যাদের চিৎকার করার, যাদের ছুটোছুটি করার কোনো সীমা নেই, পরিসীমা নেই। আমি তো দেখি আমার পাশের স্কুলে বাচ্চাগুলিকে যেমনি সময় পায় স্কুল আওয়ারের শুরু হওয়ার আগে, টিফিন আওয়ারে, কি উন্মত্ততা, কি বাঁধন ছাড়া উচ্ছ্বাস, সেটা আপনি গৃহের মধ্যে দেবেন কিভাবে? সম্ভব? এই একটা কথা আমি প্রশ্ন আমার যারা বলছেন তাদের কাছে রাখছি যে এটা কি করে সম্ভব। আর একটা কথা, বিদ্যালয়ে যেমন তারা এই উচ্ছল আনন্দে ভাসে, তেমনি ঘন্টা পড়ার সাথে সাথে আবার দৌড়ে ক্লাসরুম, যে ডিসিপ্লিন এবং এই উচ্ছলতা একসঙ্গে দেখতে পায়, বাড়িতে চেষ্টা করলেও সেটা বোধহয় সম্ভব না। অনেক ধন্যবাদ পীযূষবাবু গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আমাদের হার্ট টকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে।
তো এবার উৎপলবাবু আপনার কাছে যাব, আপনি শিক্ষাকর্মী, আমি অনুষ্ঠানের আগেই আপনি বলছিলেন যে একেবারে ছোট্ট বন্ধুদের সাথে মিলেমিশে অনেকটাই তাদের সাহচর্য দিয়ে এই পরিস্থিতি থেকে, বর্তমান জটিল পরিস্থিতি থেকে কিভাবে তাদের পজিটিভ মাইন্ডেড রাখা যায় সেসবই আপনারা দেখছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে প্রশ্ন, পীযূষবাবু একটু আগে বলছিলেন যে স্কুলের যে পরিবেশ, খেলাধুলো, মজা, আনন্দ, পড়াশুনো এবং সুস্থ প্রতিযোগিতা, সেটা কি বাড়িতে কখনো সম্ভব? পীযূষবাবু সঠিক কথাই বলেছেন, কিন্তু একটি শিশু যখন সে বিদ্যালয়ের আঙিনায় আসে, আমাদের কাছে শ্রেণীকক্ষেতে আসে, তখন তার বন্ধু বাৎসল্য, স্যার ম্যামেদের উদাত্ত স্নেহ ভালোবাসা, যেমন তারা সঠিকভাবে পরিপূর্ণতা পায়, আমরা আসুন না সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যে সমস্ত পাঠদান আমাদের সন্তানদের জন্য বিদ্যালয়ে প্রতিস্থাপন করেছিলেন, তার কিছু অংশ যদি আমরা অভিভাবক অভিভাবিকা এবং আর যারা আদার্স যারা আমাদের মেম্বার্স আছেন আমার গৃহের মধ্যে, সবাই মিলে যদি সযত্নে সেই শিশুর প্রতি সামান্যতম একটু যদি আমরা বিনোদনের মাধ্যমে, আমরা গানের মাধ্যমে, আমরা আবৃত্তির মাধ্যমে, পঠন পাঠনের যদি একটু পরিবেশ আমরা গড়ে তুলতে পারি। আচ্ছা উৎপলবাবু, আপনার কাছে আমার ডিরেক্টলি প্রশ্ন, আমি বারবার একটা কথা জানতে চাইছি, শিক্ষা বন্ধু হিসাবে, শিক্ষাকর্মী হিসাবে আপনাদের ভূমিকাটা কি? আপনারা কিভাবে গার্জিয়ানদের নক করছেন বা বাচ্চাদেরকে কিভাবে উৎসাহিত করছেন, যদি সেই ভূমিকার কথাটা ডিরেক্টলি বলেন। শিক্ষা বন্ধুর প্রথম যে কাজটি থাকে, আমাদের বিদ্যালয়ে গিয়ে পঠন পাঠনের সাপোর্ট করা। সারা বছর আমাদের ট্রেনিং চলে। এই 19-এ শেষ হলো আমাদের এগ্রান বলে একটি কর্মসূচি, আর্লি গ্রেড রিডিং অ্যান্ড নিউমেরিসি। এটা খুব সাইন্টিফিক ওয়েতে চলে এবং আমার পাশে আছেন দুজন হাই স্কুলের শিক্ষক মশাই। কারণ আমরা সবাই এখন জানি, যখন শিক্ষার অধিকার আইন 2009 আমাদের এসেছিল, তখন কিন্তু এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী কিন্তু একদম বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা ছিল। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের একটি পথ ওয়ে ছিল, যেটা খুব মসৃণ সুন্দরভাবে আমরা সাফল্য করেছিলাম। সেটা হচ্ছে সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, মানে নিরবিচ্ছিন্নভাবে সামগ্রিক যে মূল্যায়ন সারা বছর ধরে আমরা বিদ্যালয়ের আঙিনায় আমরা করি সেইগুলো, এবং এই যে আর্লি গ্রেড রিডিং অ্যান্ড নিউমেরিসি, মানে একটা শিশুকে কিভাবে আমরা পঠন পাঠনের মধ্যে আবদ্ধ করব, তার কিছুটা ওরিয়েন্টেশন আমরা বিভিন্ন সার্কেল পর্যায়ে করেছি। আমাদের এই পাশেই আছে আমাদের বাদুরিয়া পূর্বচক্র, এখানেও আমরা ট্রেনিং করেছি, কর্মশালা করেছি। সেখানে কিন্তু অভূতপূর্ব সাফল্য আমরা পেয়েছি। যেমন ধরুন, একটি শিশু যখন বিদ্যালয়ের আঙিনায় আসে, তখন দেখব সে যখন বাড়ি থেকে গৃহ থেকে আসে না, তার মধ্যে একটা ভাষিক অভিজ্ঞতা থাকে। ভাষিক অভিজ্ঞতাটা কি? সে তার পরিবেশের মধ্যে, গৃহের মধ্যে যে কথায় ভাষা বলে, যে ভাষাগুলো বলে, সেইগুলোকে আমরা বলি ভাষিক অভিজ্ঞতা। এই ভাষিক অভিজ্ঞতাকে সম্বল করে সে যখন আমাদের বিদ্যালয়ের আঙিনে আসে, বিদ্যালয়ের কিন্তু একটা নিজস্ব ভাষা আছে, তাকে আমরা বলি মান্য ভাষা বা মান্য চলিত ভাষা। তাহলে এই দুই ভাষার যখন সংমিশ্রণ ঘটে, তখন কিন্তু শিশুটা খুব একটা দূরত্ব, একটা নিজেকে জড়তার মধ্যে আনে। তখন আমরা কি করি? ওড়িশি মানে কথোপকথনের মাধ্যমে শিশুকে কাছে গিয়ে তাকে আপন করে, যদি তার সেই ভাষিক অভিজ্ঞতাকে যদি আমরা মান্যতা দিয়ে যদি আমরা পঠন পাঠনের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু খুবই সাফল্য লাভ করে আর কি। এগুলো আমরা দেখেছি। উৎপলবাবু, একটু আপনাকে বলছি মাঝখানে। হ্যাঁ বলুন। আপনি যে কথাগুলো বললেন, ঠিক এইগুলোই বিদ্যালয়ে না দিলে কি সম্ভব? আপনি যে বিদ্যালয়ের ভাষায়, বাড়ির ভাষা আর বিদ্যালয়ের ভাষা আলাদা করতে বললেন, আলাদা হয়ে যায়। যে ভাষায় সে বাড়িতে কথা বলতে অভ্যস্ত, বিদ্যালয়ে যখন যাচ্ছে সে আস্তে আস্তে তার একটা ডেভেলপমেন্ট হচ্ছে। সেটা আপনি বাড়িতে কি করে সম্ভব? আপনি বলেছেন এটা খুব ইম্পর্টেন্ট যে একজন পিতামাতাকে এই দায়িত্ব নিতে হবে। আপনি বুঝুন, আমি দুটো ভাগ করা যায় পিতামাতা। আমি গ্রাম অঞ্চলে যারা চাষি মানুষ, বিশেষ করে তাদের কথা যদি বলি, আচ্ছা, প্রথম কথা, কতজন শিক্ষিত? আপনি এখনো আমাদের গ্রাম অঞ্চলে, আমরা তো আমি সেই 20 বছরের উপরে গ্রামে শিক্ষকতা করছি, এখনো ফার্স্ট লার্নার প্রচুর ছেলে মেয়ে ফার্স্ট লার্নার। বাবা মা এখনো টিপসই দেয়। এদের কি করে সম্ভব বাড়িতে সেই পরিবেশ গড়ে তোলা?
তারপর সারাদিন কাজের মাঝে বা তাদের যে ক্লান্তি, সেখান থেকে সেই শিশুর প্রতি সেই সম্ভব নয়। আর আপনি যদি শহরের শিক্ষিত তথা শিক্ষিত সমাজের কথা বলেন, তাদের কিন্তু আরেক সমস্যা, সেখানে পিতা মাতা দুজনেই, প্যারেন্টস দুজনেই হচ্ছে জব করে। আপনার এই অবস্থায় বাড়ি থেকে তাদের কাজ করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, এবং সেই জবের একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। অফিসে গেলে যেমন 8 ঘন্টা কাজ করতে হতো, বাড়িতে ওই সময়টার কোনো ধরা বাঁধা নেই। পীযূষ বাবু, উৎপল বাবু, আমার এই প্রসঙ্গে একটা কথা বলার আছে, তবে তার আগে আমি ঝর্ণা দেবীর কাছে যাব। ঝর্ণা দেবী, স্কুলে স্যারেদের শাসন আর বাড়িতে বাবা মা দাদু ঠামার স্নেহ, এই দুটোকে তো একসাথে কখনো বাধা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে গৃহের পরিবেশ নিশ্চয় বিদ্যালয়ের পরিবেশ হয়ে উঠবে বলে কি আপনার মনে হয়? সেক্ষেত্রে সিলেবাসের খুঁটিনাটি বা টোটাল সিলেবাস শেষ করা বাড়িতে, সেটা কখনোই সম্ভব নয় তো? না, এটা সম্ভব নয়। কারণ আমরা যখন বাচ্চাদের যখন স্কুলে যাচ্ছে, স্কুলের একটা নির্দিষ্ট পাঠ্যক্রম সে বছরের প্রথমেই পেয়ে যায়, এবং তাকেও একটা সিলেবাস দেওয়া হয়, এবং টিচারদের কাছেও সিলেবাস থাকে যে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত একটা নির্দিষ্ট সেশন বাচ্চাকে পড়াশোনা করাতে হবে স্কুলে, আবার এপ্রিল থেকে নেক্সট অগস্ট সেপ্টেম্বর পর্যন্ত, তারপর আবার সেপ্টেম্বর থেকে নেক্সট ওদের ফাইনাল এক্সাম পর্যন্ত একটা পরীক্ষা, ওদের একটা সিলেবাসের মাধ্যমে ওদেরকে পঠন পাঠন দান করা হয়। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে যেহেতু সমস্ত কিছুই একদম গোলমাল হয়ে গেছে, পড়াশোনা বলুন আর বাচ্চাদের জীবনযাপন বলুন, সবকিছু থেকেই আমাদের এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে এইটাকে আমরা কিভাবে ওভারকাম করবো, টিচাররা বা অন্যান্য শিক্ষাকর্মী বন্ধুরাও বুঝতে পারছে না যে বাচ্চাদেরকে কিভাবে সঠিক উপায়ে একটু অন্তত কিছু শেখানো যায় এই বছরের মতো করে। সিলেবাস পুরোটা আমার মনে হয় না সম্ভব হবে শেষ করানো বাচ্চাদের। আচ্ছা পীযূষ বাবু এবং ঝর্ণা দেবী, আপনারা যে প্রসঙ্গটা তুলছেন সেটা তো স্কুল কর্তৃপক্ষের ব্যাপার, এবং সরকারি নির্দেশিকাও দরকার যে পরীক্ষাটা পেছানো যায় কিনা সিলেবাস শেষ করার জন্য। এটি আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আমার একটা গুরুত্বপূর্ণ মতামত আছে আজকের বিষয়ের পরিপ্রেক্ষিতে, এবং একটু আগে পীযূষ বাবু, ঝর্ণা দেবী, উৎপল বাবু আপনাদের কথার পরিপ্রেক্ষিতে আপনারা বলছিলেন, বিশেষত পীযূষ বাবু এবং ঝর্ণা দেবী, যে বাড়ির পরিবেশটাকে নিশ্চয় বিয়ের পরিবেশ করা সম্ভব নয়। কিন্তু বর্তমান সিচুয়েশনে আমার একান্ত মতামত, যদি আগের কালের সেই টোল ফিরিয়ে আনা যায় সাম্প্রতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে, আপনারা বলছিলেন অনেকেই শিক্ষিত বা শিক্ষিত নয় গ্রামাঞ্চলে, তথাপি যারা শিক্ষিত মানুষজন আছেন বা কাছাকাছি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা কাছাকাছি থাকেন, তাদের নিয়ে দলবদ্ধভাবে একেবারে গৃহের পরিবেশে কোনো বাড়িতে উঠানে বা দালানে কয়েকজনকে জমায়েত করে সমস্ত বিধিনিষেধ মেনে, লকডাউনের বিধিনিষেধ বা করোনার বিধিনিষেধ মেনেই যদি ওই টোল হিসাবে পড়ানো যায়, তাহলে সেটাও তো বিয়ের পরিবেশটা, বিদ্যালয়ের পরিবেশটাকে অনেকটা ফিরে পায়, তাই নয় কি? এটা করা যেতে পারে, একেবারে পারে নয় তা নয়, কিন্তু অনেকটা সেই টোলের মতো গৃহের পরিবেশ হয়ে গেল নাকি। কারণ কোনো বাড়িতে যদি আমরা পড়াই, ধরুন তার উঠোনে বা তার একটা কোনো ফাঁকা ঘরে অনেকগুলো বাচ্চা সে পড়লো, হ্যাঁ, যদি আমাদের গ্রামের যে সমস্ত টিচাররা তো কিছু থাকেনি, বা যারা শিক্ষিত মানুষ আছেন তাদের সেই সমস্ত মানুষরা যদি এই বাচ্চাদেরকে একটু কিছু শেখান, তাহলে তো খুব ভালোই হয়। তার থেকে মানে ভালো আর কিছু হতে পারে না। কারণ ম্যাডাম অবশ্যই এটা মন্দের ভালো, এটা মন্দের ভালো, তবে একটু ভালো চিন্তা ভাবনা আমাদের পরিচালক যিনি বললেন। আসলে একটা বিদ্যালয়ে 400 স্টুডেন্ট থাকে, সেটাকে কি 500 স্টুডেন্ট, সেটাকে ভেঙে 500টা বাড়িতে যদি সম্ভব, তার মানে ছোট 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 সেটাও বিদ্যালয়ের একটা ক্ষুদ্র সংস্করণ, একদম সেই সমস্যা হলো না। এটা খুব ভালো প্রস্তাব যে আমরা যদি সেটাকে করি, কাছাকাছি সবাই যে শিক্ষক হবেন তার কোনো মানে নেই, না সেরকম কিছু মানে থাকা দরকারও নেই। আপনি কি বলেন রূপল বাবু, যে এটা যদি সম্ভব হয়, যেটা আপনারা করতে পারেন সরকারি শিক্ষাবন্ধু হিসাবে, যে এরকম কিছু মানুষকে আপনারা চয়েস করলেন, তার মধ্যে শিক্ষক থাকলো, ভালো শিক্ষিত গার্জিয়ান থাকলো, ওই স্কুলটাকে ভেঙে ভেঙে ছোট 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 করে দেয়া, খুব সেটা গৃহ এবং পাড়া ভিত্তিক বা এটা কিন্তু খুব ভালো প্রস্তাব, খুব ভালো প্রস্তাব, সুন্দর। পীযূষ বাবু, আমাদের আলোচনাটা যেখানে গেছে সুন্দর, আস্তে আস্তে কিন্তু দেখুন, মানে আমাদের কিন্তু প্রত্যেক গ্রামেই যেহেতু স্কুল আছে, প্রাইমারি বিদ্যালয়, অবশ্যই দেখবেন আমাদের কিন্তু 500 শিক্ষক শিক্ষিকারা আছেন। এই যে আজকে যে সুন্দর একটা উপস্থাপনা একটা উঠে এলো, মানে আমরা সম্পূর্ণভাবে
স্কুলটাকে আনতে পারবো। কিন্তু এই যে প্রচেষ্টার কথা আপনি বললেন, মানে এই সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বা আমার যারা সমাজের অনেক যারা শিক্ষিত মানুষ আছেন, যদি ক্ষুদ্র ক্ষুদ্র একটু কন্ট্রিবিউশন যদি আমরা করি, এটা যদি শিক্ষার দিকে যদি আমরা এগিয়ে যাই এবং এই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে যদি আমরা এই ব্যবস্থাপনার মধ্যে যদি এগিয়ে যেতে পারি, নিশ্চয়ই একটা এই মহা সংকট থেকে আমরা একটা পথ পেতে পারি, পরিত্রাণ পেতে পারি। ছোট্ট ছোট্ট মডিউল হলো, একটা বড় স্কুলকে অসংখ্য স্কুলে ভেঙে দেওয়া, ছোট ছোট দল, আমরা দল বিভাগে সেখানে এই মানে এই ভাইরাস আক্রমণের সুযোগটা থাকছে না, সোশ্যাল ডিসটেন্স সম্ভব। কিন্তু তবে বাচ্চাদের যে একঘেয়েমিটা এসে গেছে এখন স্কুলে না গিয়ে, সেটা কিছুটা কাটিয়ে উঠবে মনে হয়। একদম একদম, মানে ছোট্ট ফোনের মধ্যে তাদেরকে বেঁধে রাখা হচ্ছে, আর প্রচন্ড যন্ত্রণা। যে পড়াশোনাটা হচ্ছে সেটাতে তো নেটওয়ার্কের প্রবলেম একটা থেকেই যাচ্ছে। তাছাড়া বাচ্চাটি যখন এক মনে ফোনের দিকেই তাকিয়ে থাকছে, তার চোখের সমস্যা হচ্ছে, কানের সমস্যা হচ্ছে, সে খুব ভালো করে স্ক্রিনে যে অঙ্ক পড়াচ্ছেন যে টিচার বা অন্য সাবজেক্ট যে যিনি পড়াচ্ছেন সেগুলো তুলতে, ফোন থেকে খাতায় তুলতেও তার একটা সমস্যা হচ্ছে। এই উপায়ে আমাদের পরিচালক মহাশয় যেটা বললেন যে যদি কোনো জায়গায় কিছু বাচ্চাকে একসঙ্গে জড়ো করে স্থানীয় কিছু মানুষের সাহায্যে যদি একটু শিক্ষাদান করা যায়, তার মতো ভালো কিছু বোধহয় আর হতে পারে না। আসলে ঘরে বসে বসে থেকেও তারা মানে বোর হচ্ছে, অকারণ জেদ করছে, হ্যাঁ জেদি হয়ে গেছে বাচ্চারা। অবশ্যই, মানে যেটা চাইছে সেটা দিতে হচ্ছে এবং বাবা মারা চাইছে যে অন্তত এটা নিয়ে ভালো থাক না, কারণ ওরা তো এখন ঘর থেকে বাইরে বেরোতে পারছে না। একটা উঠোনে মানে বাচ্চাটাকে বাড়ি থেকে উঠোনে পাঠাতে তো বাবা মা ভয় পাচ্ছে এই সময়ে। অবশ্যই বিকল্প ভাবনাগুলো দরকার। অনেক ধন্যবাদ পীযূষ বাবু, ঝর্ণা দেবী এবং উৎপল বাবু। আমাদের হার্ট টকের সময় প্রায় শেষ। আমি জানি এই বিষয়টা এখনো বিস্তারিত আলোচনার দরকার ছিল, আপনারাও নিশ্চয়ই এখনো অনেক মতামত রাখতেন, কিন্তু যেহেতু সময় একদম শেষ, একেবারে শেষ মুহূর্তে আপনাদের তিনজনের কাছে খুব সংক্ষেপে জানতে চাইব আজকের বিষয়ের পরিপ্রেক্ষিতে, যেহেতু বিষয়টা উত্থাপিত হয়েছে সাম্প্রতিক প্রেক্ষাপটে, যেখানে শিশুরা চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, নেগেটিভ মাইন্ডেড হয়ে যাচ্ছে এবং পড়াশোনা থেকে অনেক রিপোর্ট আছে আমাদের কাছে, যারা খুব ভালো ছাত্রছাত্রী ছিল তারাও পড়াশোনা থেকে ডিটাচড হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার আপনাদের কাছ থেকে জেনে নেব খুব সংক্ষেপে, প্রথমে পীযূষ বাবুর কাছে, এই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে, গার্জিয়ানদের উদ্দেশ্যে আপনাদের মেসেজ কি থাকবে এই জায়গা থেকে ওভারকাম করার জন্য? এক কথায় বলতে গেলে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের বলবো যে ধৈর্যের চেয়ে বড় কিছু নেই। ছোটদের ক্ষেত্রে সেটা সমস্যা ঠিকই, তবু বলবো যে পিতামাতা যারা আছেন তারা ধৈর্য ধরে এদেরকে সময় দিন, এদেরকে আরো কিছু বাইরের বই কিছু পড়তে দেন। সবসময় পড়াশোনার মধ্যে নাই বা থাকলো, কিন্তু বাইরের কিছু পড়াশুনো এবং আজ আলোচনা একটা ভালো জিনিস উঠে এলো, একটা পদ্ধতি। যদি আপনারা এমন হতে পারে 4-5 জন গার্জিয়ান এক একদিন এক একজনের বাড়িতে 4-5টা স্টুডেন্ট ছেলে মেয়েকে নিয়ে আপনারা সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে যদি তাদেরকে একসাথে করে একটু পড়াশুনো করাতে পারেন, তাহলে আমার মনে হয় তারা আস্তে আস্তে আবার আগের অবস্থায় ফিরে আসবে। চাইব দ্রুত এই অবস্থার অবসান ঘটুক, আমার প্রিয় ছাত্রছাত্রীরা আবার তাদের আগের বিদ্যালয় ফিরে পান। অনেক ধন্যবাদ পীযূষ বাবু। ঝর্ণা দেবী, আপনার কোনো মেসেজ, বিশেষ কোনো মেসেজ ছাত্রছাত্রী বা গার্জিয়ানদের উদ্দেশ্যে? প্রথমেই আমার প্রিয় ছাত্রদের বা ছাত্রীদের উদ্দেশ্যে বলি, তোমরা ধৈর্য হারিও না, একটু বিশ্বাস রাখো যে আমরা এই অবস্থা থেকে একদিন ঠিক কাটিয়ে উঠবো। সেই সময়টুকুর জন্য আমাদের সকলকেই অপেক্ষা করতে হবে। তোমরা বাড়িতে যেরকমভাবে পারো বাবা মার কথা শুনে, বা যদি কেউ তোমাদেরকে কোনো শিক্ষক বা শিক্ষিকার সাহায্যে তোমরা যদি কোনো অনলাইন মারফত যদি শিক্ষা নিতে চাও, তাহলে সেটা তোমরা একটু মাথা ঠান্ডা করে সেটা বোঝার চেষ্টা করো এবং বাবা মায়ের কথা শুনে চলার চেষ্টা করো, কারণ তারাও এখন কনফিউজ কীভাবে তোমাদেরকে সঠিকভাবে পড়াশোনাটাকে চালিয়ে রাখতে পারবে, কারণ তারাও বুঝতে পারছে না যে তোমাদের পড়াশোনাটাকে যে কীভাবে তারা এগিয়ে নিয়ে যাবে। আর
সবকিছুর উপরে বিশ্বাস রাখো, এইটুকুই বলার। আর অভিভাবকদের কাছে আমার একটাই অনুরোধ যে বাচ্চাদেরকে অতিরিক্ত চাপ দেবেন না। তারা যেরকম ভাবে পারুক, যেটুকু পারুক, যতটুকু পারুক পড়াশোনাটা করুক। কারণ একটা বছর পড়াশোনা করতে তাদের একটু ক্ষতি হবে, কিন্তু একটা বছর সেই ক্ষতিটা আগামী দিনগুলোতে তারা পূরণ করে নিতে পারবে। কিন্তু যদি চাপ দেন আপনারা, তাহলে কিন্তু সে মানসিক একটা অশান্তিতে থাকবে এবং মেন্টালি অনেক ডিপ্রেসড হয়ে যাবে। এমনিতেই তাদের অতিমারির কারণে একে অপরের সঙ্গে মেলামেশা তারা করতে পারছে না, গৃহবন্দী হয়ে পড়েছে এবং তাদের শারীরিক মানসিক উভয় বৃদ্ধি ব্যাহত হয়েছে। তাই অভিভাবকদের কাছে আমার একান্ত অনুরোধ, ওদেরকে চাপ না দিয়ে বন্ধুর মতো ওদের মনটাকে বোঝার চেষ্টা করুন। কারণ আমরা অনেক বড় হয়ে গেছি, আমাদের মানসিকতা আর বাচ্চাদের মানসিকতা এক নয়। তাদের মনে এই যে অতিমারির সময়টা আমাদের কিন্তু প্রথম দেখা, তা ওরা তো ছোট, ওরা তো এখন এই অবস্থাটা বুঝতেই পারছে না যে কেন ওরা ঘরের মধ্যে থেকে পড়াশোনাটা করবে। এইটুকুর জন্য বলবো যে আপনারা বাচ্চাদের প্রতি সহানুভূতিশীল হন, বন্ধুর মতো আচরণ করুন, আমাদেরকে ওদের অবস্থায় নিয়ে যান, গিয়ে বোঝার চেষ্টা করুন যে ওদের মনের অবস্থাটা কি হতে যাচ্ছে বা কি হতে পারে, সেইভাবে ওদেরকে গাইড করুন। অনেক ধন্যবাদ, অভিনন্দন ঝর্ণা দেবী। বেশ কিছু মূল্যবান পরামর্শ কিন্তু আজকে আপনাদের কাছ থেকে আমরা পাচ্ছি। বেঙ্গল আওয়ারের হার্ট টকের দর্শক শ্রোতা বন্ধুরাও পেয়ে যাচ্ছেন। এবার উৎপলবাবুর কাছে যাবো শেষবারের মতো। সাম্প্রতিক যে জটিল প্রেক্ষাপট, সেই জায়গায় দাঁড়িয়ে উৎপলবাবু, আপনার পরামর্শ কি আপনার প্রিয় ছাত্রছাত্রী এবং গার্জিয়ানদের উদ্দেশ্যে? যারা অভিভাবিক আছেন আমার, ওদের যদি ছোট ছোট কাজ একটু, যদি সকালবেলা হলো কিছু করলো, দেখছেন ও একটু দুষ্টুমি করছে, যদি ওকে একটা আঁকার দিকে একটা রং তুলি পেন্সিল দিলে ও নিজের মনে আঁকুক, ওর জগৎটাকে আস্তে আস্তে বিস্তৃতি লাভ করুক। কারণ ওর যদি নান্দনিকতা এবং সৃষ্টিশীলতা যদি প্রকাশ পায়, দেখবেন শিশুটি কিন্তু আস্তে আস্তে সেদিকে নিবন্ধ হবে। একটি কথা খুব মনে পড়ে গেল, ছোট্ট টুয়া, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে, সে যেমন অঙ্কনে ভালো, আবৃত্তি করতে ভালো, নাচ গান সবকিছু ভালো, কিন্তু মাঝে মাঝে সে উদাসীন হয়ে যায়। এই নিয়ে কিন্তু তার বাড়িতে ভীষণভাবে সবাই তাকে বকে। আমাদের এই শিশুদের কাছে বন্ধুত্বসুলভ আচরণ নিয়ে আমরা ফিরে আসবো, তার যে মনের চাহিদা সেইগুলিকে আমরা পূরণ করার চেষ্টা করব। নিশ্চয়ই তাদের উন্নতির পথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ উৎপলবাবু। তো বন্ধুরা, আজকের হার্ট টকের বিষয় ছিল গৃহের পরিবেশই হয়ে উঠুক বিদ্যালয়ের পরিবেশ। জানি না 100% বিদ্যালয়ের পরিবেশ গৃহে করা সম্ভব কিনা, তবে আজকে প্রসঙ্গক্রমে উঠে এলো সকলের মতামতের ভিত্তিতে যে বাড়িতে কয়েকজন ছাত্রছাত্রীকে বসিয়ে যদি দলবদ্ধভাবে তাদেরকে শিক্ষাদান করা যায়, তাহলে অনেকটাই বোধহয় ক্ষুদ্র বিদ্যালয়ের সংস্করণ হয়ে ওঠে এবং তাদের পক্ষেও অনেকটাই বিদ্যালয়ের পরিবেশ ফিরে পাওয়া সম্ভব, তাদেরকে পড়াশোনার মধ্যে নিবদ্ধ করা অনেকটাই সম্ভব। এনিওয়ে, আপনারাও নিশ্চয়ই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে গিয়ে। আপনারা বেঙ্গল আওয়ার সাবস্ক্রাইব করে লাইক করুন, কমেন্ট করুন এবং আগামী দিনে কোন বিষয়ে শুনতে চাইছেন, জানতে চাইছেন সেটাও আমাদের জানাতে ভুলবেন না। কিন্তু আমি শেষবারের মতো পীযূষ কান্তি তরফদার, ঝর্ণা বিশ্বাস এবং উৎপল দাস, তিনজনকে আমার অভিনন্দন, কৃতজ্ঞতা এবং আন্তরিকভাবে তাদেরকে ভালোবাসা জানাচ্ছি। নমস্কার। আজকে হার্ট টকের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো বিদায় চাইছি। আর আপনারা তো জানেন, হার্ট টক মানে দেশের কথা, মনের ব্যথা, পেটের টান, নেতার ভান, সবকিছু পেয়ে যাবেন একেবারে টাটকা।